আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল ফরোয়ার্ড রাফিনিয়ার যে হুঙ্কার দিয়েছিলেন সেটা তো নিশ্চয়ই মনে আছে। ওই যে তিনি বলেছিলেন আর্জেন্টিনাকে আমরা গুড়িয়ে দেব, আমি নিজে গোল করব। ফলাফল কি হয়েছে? এই হুঙ্কারের রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলকে বেইজ্জত করে ছেড়েছে। রাফিনিয়ার ওই যে হুঙ্কার সেটা একটা বেইজ্জতির চূড়ান্ত হয়ে গিয়েছে। পুরো ম্যাচে তিনি একটা শটও অন টার্গেট রাখতে পারেনি। আর ব্রাজিলকে আর্জেন্টিনা হারিয়েছে 4-1 ব্যবধানে, যেটা খুব সহজেই আরো বড় ব্যবধানে হতে পারত। ম্যাচ শেষে যে আর্জেন্টিনার ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ বলেছেন যে লিওনেল মেসি থাকলে আমরা আরো 2-3 গোল দিতে পারতাম, তার ওই কথার সঙ্গে দ্বিমত করার মতো কাউকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। বরং আলভারেজকে ওইটা আসলে অ্যাড করতে পারেন, মেসি ছাড়াই আরো 2-3 গোল ব্রাজিলকে আর্জেন্টিনার দেওয়ার কথা ছিল, দেওয়া উচিত ছিল, ম্যাচটা যেই রকম হয়েছে। আর্জেন্টিনা খেলেছে বিশ্ব চ্যাম্পিয়নের মতো। সেই বিশ্ব চ্যাম্পিয়নের ঔদ্ধত্য, সৌন্দর্য তাদের খেলায়, তাদের শরীরী ভাষায় ফুটে উঠেছে প্রবলভাবে। আর ব্রাজিল খেলেছে একটা পুচকে দলের মতো। তারা যে আসলে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা যে এই আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো খেলছে, এইটা যে বিরাট বড় একটা মানিজ্যতের লড়াই, সেইটা তাদের খেলা দেখে মনে হয় না। অথবা এখন ব্রাজিল ফুটবলের সামর্থ্যটাই এই পর্যন্ত, যেইখানটাতে ব্রাজিলিয়ান ফুটবল কোচকে আমার কাছে এই বাংলাদেশের কোচ হাবিয়ার কাভারেরার চেয়ে খুব একটা ভালো বলে মনে হয় না। ব্রাজিলের যে ব্যালন ড'অর কন্টেন্ডার দুইজন রয়েছেন, রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র, তারা ব্রাজিলের জার্সি গায়ে যে খুব একটা কিছু করতে পারেন সেইটা মনে হয় না। মাঝে মাঝে ওই বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদ দিলে তারপরেও ব্রাজিল হয়তো ওয়ার্ল্ড কাপ খেলবে, নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে। 48 দলের বিশ্বকাপে না খেলার কোনো কারণ নাই। সেইখানে ব্রাজিলের অংশগ্রহণটা কি শুধুমাত্র অংশগ্রহণের জন্যই হবে না? সেইখানে কি এইরকম বেইজ্জতিগুলোই ব্রাজিলের জন্য আরো অপেক্ষা করে থাকবে না? আর আর্জেন্টিনা কি তাদের 2022 সালে জেতা বিশ্বকাপ ট্রফিটা ধরে রাখার প্রবল কন্টেন্ডার হিসাবে, প্রবাবলি 1 নাম্বার কন্টেন্ডার হিসাবেই ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না? সেইটারই একটা ঘোষণা ব্রাজিলকে এইভাবে হারিয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়ার মধ্যে থাকলো না? দেখুন, এই ম্যাচটার আগে রাফিনিয়ার ওই কথার কারণে একটা উত্তপ্ত পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে। সেইটাতে আমার কোনো আপত্তি নেই। এইসব কথাবার্তা হলে মজাই লাগে, ভালোই লাগে। দুই পক্ষ থেকে মাঠে তার একটা জোশ থাকে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মাঠে তো খেলতে হবে, সেই সামর্থ্যের জায়গাটা তো থাকতে হবে। এবং ফুটবলে সেই সামর্থ্যটা অনেক বেশি প্রকাশিত এবং উদ্ভাসিত হয় কোচের ট্যাকটিক্সের উপরে। ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র তার টিমকে যেভাবে খেলান, সেইটা আসলে ব্রাজিল ফুটবলের ঐতিহ্যের সঙ্গে একরকম বিশ্বাসঘাতকতা। একেবারে আমি বলবো বিশ্বাসঘাতকতা। এটা কোনো ব্রাজিলই না, এইটা ব্রাজিলের কোনো আসলে দলই না। আপনি দেখেন বহু বহু বছর পর ব্রাজিলের দুইজন ফুটবলার তারা ব্যালন ডিওর কন্টেন্ডার, এই রাফিনা এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো। তারা কিসের জন্য? সেই ক্লাব ফর্মের কারণে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ফর্মের কারণে। তো ব্রাজিলের জার্সি গায়ে তারা আসলে পারেন না কেন? আর আর্জেন্টিনার লিওনেল স্কেলোনি তার এই টিমটাতে তিনি কিভাবে হচ্ছে গিয়ে ওই ওয়ার্ল্ড কাপ জয়ের পরও কোনো তৃপ্তির ঢেকুর না তুলে দলটাকে পরের ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত করছেন, তৈরি করছেন, এবং যেইভাবে তারা এগুচ্ছেন তাতে করে তো ওয়ার্ল্ড কাপের অন্যতম কন্টেন্ডার অবশ্যই স্কেলোনির দলকে বলতে হবে। ব্রাজিলের বিপক্ষে মনুমেন্টালের এই ম্যাচটাতে তারা শুরুতেই এগিয়ে গিয়েছে 4র্থ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে। যেই গোলটাতে হচ্ছে গিয়ে আলমাদার ব্রাজিলের ডিফেন্স যারা অসাধারণ একটা পাস ছিল। হ্যাঁ, একটু লাকি হয়তো আলভারেজ ছিলেন, যেভাবে দুই সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে বলটা নিয়ে তিনি বেরিয়েছেন, বাট স্টিল তিনি তো বেরিয়েছেন এবং টোকা দিয়ে সুন্দর একটা গোলও তিনি করে দিয়েছেন। আর এরপরে 12 নম্বর মিনিটে যেই গোলটা হলো, সেইটা এনজো ফার্নান্দেসের ওই গোলটা আসলে ছবি ভাই, ওইটা আসলে কবিতা, ওইটা আসলে পিওর পোয়েট্রি। কয়টা 33টা পাসের গোল, পুরো ব্রাজিল দলকে নাচিয়ে 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 আস্তে আস্তে বিল্ড আপ করে শেষ মোমেন্টে গিয়ে ওই যে পেনিট্রেট করে যেভাবে গতি বাড়িয়েছেন, এবং ফাইনাল পাসটা নাহুয়েল মলিনা, সেটা ব্রাজিলের এক ডিফেন্ডারের পায়ে লেগে যখন এখানে এনজোর কাছে যায়, তিনি তার জন্য গোলটা দেওয়া খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এটা একটা গোলাজো, এটা একটা অসাধারণ গোল, এটা একটা দুর্দান্ত টিম গোল। আমার কাছে 2006 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যে একটা গোল দিয়েছিল
সার্বিয়ার বিপক্ষে সম্ভবত এইরকমই 32-33 পাসের সেই গোলটার কথা আসলে এই গোলটা দেখে মনে পড়ে গিয়েছে। সো আর্জেন্টিনা শুরুতেই 12 মিনিটে যখন এরকম 2 গোল দিয়ে দিয়েছে, তারপর থেকেই তাদের পুরো স্টেডিয়াম ভরা দর্শক বলুন, খেলোয়াড়রা বলুন, তারা মানে ব্রাজিলের সাথে একটা ছেলে খেলা শুরু করে দিয়েছিল এবং সেই ছেলে খেলা করতে গিয়ে একটু আত্মঘাতীও হয়ে গেছিল। ক্রিশ্চিয়ান রোমেরো মজা নিতে গিয়ে আসলে বল তার পা থেকে কেড়ে নিয়েছেন ওইখানে হচ্ছে গিয়ে ম্যাথিয়াস কুনহা, এবং তিনি ভালো গোল, বক্সের বাইরে থেকে গোলটা করেছেন, কিন্তু ওইটার দোষ পুরোপুরি হচ্ছে গিয়ে ক্রিশ্চিয়ান রোমেরোর এবং ওই রিল্যাক্স হয়ে যাওয়াটার। এখন যখন 2-1 হয়ে যায় তখন কিন্তু আবার ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটা কি একটা অন্য মানে আবার কি উত্তেজনা চলে আসবে কিনা, রোমাঞ্চ চলে আসবে কিনা, ব্রাজিলের কামব্যাক করার জায়গাটা তৈরি হবে কিনা, এরকম নানান কথাবার্তা হচ্ছিল। কিসের কি তার মিনিট 10-12 পরেই এইবার হচ্ছে গিয়ে যেই গোলটা হলো সেইখানটাতে এনজো ফার্নান্দেসের পাসটা, ভাই যেই লবটা তিনি করেছেন, বিউটিফুল একটা লব করেছেন, এবং তার ওই মিডফিল্ড সতীর্থ অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তিনি যে সুন্দর ভলিতে বলটা জালে জড়িয়ে দিয়েছেন, ফলে ফার্স্ট হাফ শেষে ওই 3-1 কমফোর্টেবল ব্যবধানে আর্জেন্টিনা শেষ করেছে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফে জুলিয়ানে সিমিওনে তিনি আরেকটা গোল দিয়েছেন, ডিয়েগো সিমিওনের ছেলে, অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন, ভালো গোল দিয়েছেন ব্রাজিলের ডিফেন্সের ওই ভেতর থেকে। ব্রাজিল আসলে তখন থেকেই কিভাবে ম্যাচটা শেষ হবে, কখন শেষ হবে সেইটার অপেক্ষাতেই আসলে ছিল। আর্জেন্টিনার ওই যে পাগলা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস তিনি যেভাবে কিপিয়াপি করছিলেন বলটাকে ওই যে হাঁটুতে রেখে, পায়ে রেখে, সেটা দর্শকদের মজা দিয়েছে, ব্রাজিলকে তাচ্ছিল্য করাটা বুঝিয়েছে, আর্জেন্টিনার অহংকারটা বুঝিয়েছে, এবং দুই দলের পার্থক্যটা খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। ওই ম্যাচের আগের কথাবার্তা, ম্যাচের মাঝখানে ধাক্কাধাক্কি, হাফ টাইম শেষে তা কিংবা খেলা শেষে ওই ধাক্কাধাক্কি, এগুলা দিয়ে আসলে ব্রাজিল ম্যাচটাকে শুধুমাত্র স্পাইস আপ করতে চেয়েছে, কিন্তু কোয়ালিটিতে, মাঠের কোয়ালিটিতে, ফুটবল কোয়ালিটিতে তারা আসলে এখন আর্জেন্টিনার চেয়ে বহু গুণ পিছিয়ে রয়েছে। ওই যে ওতামেন্দি যে রাফিনিয়াকে বলেছেন যে তোমার কাজ তুমি আসলে চুপ করে থাকো, একেবারেই চুপ করে থাকো, কিংবা ধরেন ওই যে পারেদেসকে যে রদ্রিগো বললেন যে তুমি খুব খারাপ, পারেদেস বলে দিলেন আমার তো একটা ওয়ার্ল্ড কাপ আর 2টা কোপা আমেরিকা আছে, তোমার আসলে কি আছে। কিংবা ওই যে বললাম যে হুলিয়ান আলভারেজ ম্যাচ শেষে বলেছেন যে মেসি থাকলে আমরা আরো 2-3 গোলে দিতাম, ব্রাজিলের যদি নেইমার থাকতো তাহলে যে ব্রাজিলের চেয়ে অন্যরকম কিছু হতো, সেইটা বলার মতো অবস্থা ব্রাজিলের ফুটবলের এখন আসলে মোটেই নেই। হ্যাঁ, এই ম্যাচটা খেলতে নামার আগেই আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপে খেলাটা নিশ্চিত হয়ে গেছে, মানে অফিসিয়ালি নিশ্চিত হয়ে গিয়েছে উরুগুয়ে আর বলিভিয়া ম্যাচের রেজাল্টের প্রেক্ষিতে। আর এই ম্যাচ জয়ের পর তো 14 ম্যাচ শেষে তাদের এখন 31 পয়েন্ট, তার মানে বাছাই পর্বে তারা 5 ম্যাচ আগেই কোয়ালিফাই করাটা নিশ্চিত করে ফেলেছে। এই অঞ্চলের সেকেন্ড অবস্থানে হচ্ছে গিয়ে ওইখানটাতে 23 পয়েন্ট নিয়ে ইকুয়েডর রয়েছে 14 ম্যাচে, এবং সমান 21 পয়েন্ট হচ্ছে গিয়ে উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ের, আর 20 পয়েন্ট আছে হচ্ছে গিয়ে কলম্বিয়া, তারা 6 নম্বরে রয়েছে। ওই গোল পার্থক্যে 3 দলের মধ্যেও ব্রাজিল হচ্ছে গিয়ে উরুগুয়ের পেছনে রয়েছে, তার মানে তারা 4 নম্বরে রয়েছে। এখন এইখান থেকে 6টা দল ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করবে, 7 নম্বর দলটাও প্লে অফ খেলবে, 7 নম্বরে ভেনেজুয়েলা রয়েছে 15 পয়েন্টে, ফলে ব্রাজিল নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা তারা খেলবে। কিন্তু এই দল নিয়ে, এই খেলা নিয়ে তারা ওই খেললেই কি না খেললেই কি, ষষ্ঠ শিরোপার ধারে কাছেও তারা আসলে যেতে পারবে না, বরং ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের জন্য আরো বেইজ্জতি, এই কোচ যদি থাকে, এই খেলার ধারা যদি থাকে, আরো বেইজ্জতি ব্রাজিলের জন্য অপেক্ষা করতেছে। আর আর্জেন্টিনা অন্যদিকে তারা বিশ্বকাপ শিরোপা জয়ের জন্যই যে যাবে, ব্রাজিলের বিপক্ষে জয় যে তাদের হুঙ্কার, যে বিশ্বজয়ের হুঙ্কার, সেইটা আরেকটা বিশ্বকাপ জয়ের আগাম হুঙ্কার হিসাবেও আপনি চাইলে